দেশের প্রেসিডেন্ট হত্যাকারী যখন আরেকটা দেশে যায়, সে তো হত্যাকারী, মানে হত্যার দোষে দুষ্ট, তাকে ওই দেশে পাসপোর্ট দেওয়া হয় কিভাবে, সেই দেশের কাগজপত্র দেওয়া হয় কিভাবে? এই পাসপোর্ট নিয়ে তিনি কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশে ভ্রমণ করেছেন। এরপর উনি থাইল্যান্ডেও গিয়েছেন। এর আবার প্রমাণ পাওয়া যায় কোথায়? আমাদের মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম যিনি ছিলেন, ওনার আপনার এক জেনারেলের নীরব সাক্ষী নামে ওনার যে আত্মজীবনীটা আছে, সেখানে লেখা আছে যে 1989 থেকে 1993 সাল পর্যন্ত উনি যখন থাইল্যান্ডের রাষ্ট্রদূত, তখন এই মেজর মোজাফফর তিনি ভারত থেকে এবং থাইল্যান্ডে যিনি পালিয়ে গিয়েছিলেন আরেকজন মেজর খালেদ, এই দুইজন তার সাথে দেখা করতে গিয়েছিল। এবং ওই দেখা করার ব্যাপারটা উনি তদানীন্তন পরে আপনার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবহিত করেছিলেন। এখন জিনিসটা কি দাঁড়ায় যে ওনারা ওইখানে ভারতে ছিলেন। আচ্ছা, এরপরে 1996 সালের পরে, মানে পট পরিবর্তনের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন কিন্তু মেজর মোজাফফর আবার বাংলাদেশে ছিলেন এবং তখন বাংলাদেশের আবার ভিন্ন নামে কাগজপত্র উনি তৈরি করেছেন। সবশেষ উনি কবে আসলেন? আচ্ছা, এটাও এসছেন আবার যতটুকু জানা যায় যে 2009 সালের আবার পরে উনি আবার এসছেন। আচ্ছা, 2001 সালে আবার উনি চলে যান। তারপরে ওই যে আমি যে করেছিলাম রিপোর্টটা, সেটা আমি বললাম যে তখন আবার ভারতে ছিলেন। আবার উনি 2009 সালের পরে বাংলাদেশে আসেন। এসে এই বিভিন্ন জায়গায় উনি থাকা শুরু করেন, বিভিন্ন নাম ইউজ করেন এবং সবচেয়ে বড় কাগজ কুলা এগুলো তৈরি করে দেয়। এই কাগজপত্র তৈরি করতে, ধরেন এনআইডি তৈরি করতে, আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার নিজের এনআইডি আপনার এক নামে আছে, এখন আরেক নামে করতে পারবেন না, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে, আপনার এখন হয়তো আইরিস স্ক্যানার যোগ করা হয়েছে। তো সুতরাং এগুলো করা কঠিন, এগুলো রাষ্ট্রীয় সহায়তা ছাড়া পারা যায় না। সে উনি ছিলেন। এবং আরে দেখেন, বনানী ডিওএইচএস এর মতো একটা প্রোটেক্টেড এরিয়া, সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের সিনিয়র অফিসারদের সাথে যারা বেঁচে আছেন, যে উনি তো রক্ষী বাহিনীর অফিসার ছিলেন, উনি বিয়ে করেছিলেন একজন সিনিয়র অফিসারের মেয়ে বা বোনকে। তার শ্বশুরের বাসাটাতেই কিন্তু উনি থাকতেন। এবং আমাকে গত কয়েকদিনে বেশ কিছু মানে অফিসার যারা ওই এলাকায় থাকেন, তারা বলেছেন যে এনাকে তো আমরা দেখতাম ঘুরে বেড়াচ্ছে বা মসজিদে যাচ্ছে, কিন্তু আমরা তো বুঝি নাই যে ইনি সেই লোক। এত মানে তার কারণে এত বছর হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়েছে, হয়েছে। তো এখন ভারত আপনাদের এই যে অন্যদেরকেও তো আশ্রয় দিয়েছে। আপনি দেখেন তারা আবার সে আশ্রয়ের নীতিমালার, অ্যাসাইলাম নীতিমালার মধ্যে কি বলে, যে তারা সেখানে ইসলাম মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোক গেলে তাকে নাগরিকত্ব দিবে বা অ্যাসাইলাম দিবে। তো তাহলে আমার কাছে একটা প্রশ্ন জাগে যে আওয়ামী লীগের যে কয়েক হাজার আপনি আশ্রয় দিলেন, তারা তাদেরকে কি হিসাবে দিলেন? তারা তো মুসলমান। হ্যাঁ, এই প্রশ্নটাও আসে। এটা প্রমাণ করে যে তারা আসলে শুধু একটি দলকে আশ্রয় দেয়। তাদের মাধ্যমে বাংলাদেশে প্রভাব বিস্তার করার জন্য যে প্রক্রিয়াটা তারা বহমান রাখে, সেটাকেই তারা তাদের বন্ধু হিসেবে ট্রিট করে এবং তাদেরকে প্রোটেকশনটা দেয়। এই যে হাদির আপনার অপরাধীদের কথা বললেন, প্রোটেকশনটা তারা দিচ্ছে। বন্দি প্রত্যর্পণের মাধ্যমে তারা তো এগুলোকে হস্তান্তর করতে পারে, অনেক কিছু করতে পারে। আপনি কি এটা কখনো চিন্তা করতে পারেন যে ভারতের ধরেন রাজীব গান্ধীকে যিনি হত্যা করেছিল, যে তিনি বাংলাদেশে পালিয়ে আসলেন আর বাংলাদেশ সরকার তাকে এখানে পাসপোর্ট করে দিচ্ছে, এখানে আরামসে তিনি আছেন? আপনি কখন এটা কল্পনা করতে পারবেন? আমরা এগুলো নিয়ে আরেকটু ডিটেইলে আলোচনা করব। আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই একটু, সেটি হচ্ছে যে ধরেন জিয়াউর রহমান তো শুধুমাত্র সেনাবাহিনীর প্রধান ছিলেন না, তিনি বাংলাদেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, হ্যাঁ প্রেসিডেন্ট ছিলেন, দুটিই ছিলেন তিনি। তো বলতে গেলে যে তার বিচার, তার খুনিদের বিচার আসলে এই যে সামরিক আইনেই কি যথেষ্ট কিনা, কিংবা এটি আরও অধিকতর কোনো কিছু প্রয়োজন আছে কিনা, সে বিষয়টি নিয়ে জানবো। এর আগে একটু রিপন ভাইয়ের কাছে যেতে চাই, আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে অনেকটা আবু রুশদ ভাই বললেনই, তারপরেও যে একজনের কথা উনি বললেন যে মেজর অবসরপ্রাপ্ত মঈন, তিনি এখনও ভারতে পালিয়ে আছেন, এখন কানাডায় যিনি আছেন, কিংবা ভারতে যিনি আছেন, কিংবা হাদির হত্যাকারী যারা আছে, বর্তমান সরকারের তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কতটুকু মানে ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারে? সম্ভব কি? দেখুন, ফেরত আনার তো একটা প্রক্রিয়া আছে। সাডেনলি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা তো পুলিশের এক্স আইজি বেনজিরকে ফেরত আনার ব্যাপারও তো আমরা ইন্টারপোলের সাহায্য চেয়েছি, তিনি গ্রেপ্তার হয়েছেন, তাকে দেশে আনার ব্যাপার উদ্যোগ নেওয়া হয়েছে। তো এগুলো সব ক্ষেত্রে যে খুব সফল হয় তা না। তো দেখা যাক, কিন্তু চেষ্টাটা থাকতে হবে। এটা আনার জন্য একটা স্পেশাল উইং থাকা উচিত আমি মনে করি, কারণ আসামির সংখ্যা, ফেরত আনার সংখ্যা কিন্তু এখন অনেক বেশি। এটা 2-4 জন, এটা একটা একেবারে ডেডিকেটেড ইউনিট থাকা উচিত মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে, এটা ডেডিকেটেড ইউনিট থাকা উচিত ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে,
তাহলে হবে কি এটা একটা আপনার একটা রেগুলার সুপারভিশন থাকবে এবং করণীয় কি এটা খুব একেবারেই মানে আপনার টাইম টু টাইম বেসিসে কাজ করলে চলবে না। একটা চিঠি আসছে আচ্ছা ঠিক আছে হোমে মতামত পাঠাই বা ফরেন মিনিস্ট্রিকে বলি নো, এটা একটা সেল করা উচিত কারণ সংখ্যাটা অনেক বেশি। আমাদের সেনাবাহিনীর অন্ততপক্ষে 2জন গোয়েন্দা সংস্থার প্রধান তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। 3জন গোয়েন্দা, উনি যেটা কারেক্ট করলেন, 3জন গোয়েন্দা সংস্থার প্রধান তারা ভারতে পালিয়ে আছেন। অন্য অন্য র্যাঙ্কের লোকজন পালিয়ে আছেন, পুলিশের লোকজন পালিয়ে আছেন, সিভিল সার্ভিসের লোকজন পালিয়ে আছেন, রাজনৈতিক দল মানে অর্থাৎ মানে নিষিদ্ধ আওয়ামী লীগ তো মানে আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছেন, নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন পালিয়ে আছে। তো এইগুলোকে ফলো আপ করার জন্য, এগুলোকে এক্সট্রাডাইট করার জন্য আপনার খুব ডেডিকেটেড মানে আপনার টিম থাকতে হবে, ইউনিট থাকতে হবে। খুব ট্র্যাডিশনালি এটা করা যাবে না। যাদের কথা বললেন তারা তো অনেকেই আটক না পালিয়ে আছে, কিন্তু যে আটক হাদির হত্যাকারী তাকে ফিরিয়ে আনা তো সরকারের জন্য একটা চ্যালেঞ্জ কিনা, বা কিভাবে পারবে, কতদিন লাগতে পারে? ভারত আপনি দেখেন আপনার হচ্ছে যেমন শেখ হাসিনার কথাই যদি ধরা হয়, শেখ হাসিনা ভারতের আপনার রাষ্ট্রীয় মেহমান, স্টেট গেস্ট হিসেবে আছেন, একেবারেই ভীষণ তাদের আনুকূল্যের মধ্যে আছেন। তো এটা তো সম্ভব না, তার স্ট্যাটাসটা কি, তাকে কি তার রাজনৈতিক আশ্রয় দিয়েছে? তো মানে আমি তাদের ফরেন মিনিস্ট্রির বক্তব্যটা যদি খেয়াল করি, ওদের যে স্পোক্স পারসন আছেন তিনি বলেছেন যে আমরা তাকে তাকে চলে যেতেও বলছি না, আবার থাকার জন্য তাকে দেই মানে তাকে আমরা নিয়েও আসিনি। এটা কোনো কথা হলো? আপনি হাদির কথা বললেন, অলরেডি সেই আসামিটা কিন্তু আপনার মানে ওদের আটকে, ওদের কাস্টডিতেই আছে। আচ্ছা, তো তাকে তো ফেরত পাঠাতে কোনো সমস্যা ছিল না। এবং তারপরে তাদের ইমিডিয়েট পাস্ট যিনি মানে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, তিনি তো খুব খোলামেলাই বলেছেন, তাই না? তো সেটার পরিপ্রেক্ষিতে তো মানে আপনার ভারত সরকার উচিত ছিল সম্পর্কের স্বচ্ছতা রক্ষা করার জন্য বাংলাদেশে পাঠানো, কিন্তু পাঠাননি। তো না পাঠানোর মধ্য দিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার পত্রিকাতেই বোধ হয় একটা রিপোর্ট আমি গতকালকেই দেখলাম, সেখানে লেখা হয়েছে যে ভারত মানে ওই যে বললেন এক ঢিলে অনেক পাখি শিকার করার ব্যাপার। ভারত একটা এক ঢিলে হাসিনাকে ব্যবহার করে, অন্যদেরকে ব্যবহার করে, নানাভাবে এক ঢিলে অনেক পাখি শিকার করার একটা নীতি বাংলাদেশের ক্ষেত্রে মানে নিয়েছেন তারা। এবং এটা আসলে খুব মানে তাদের জন্য খুব লাভজনক হবে তা মনে করার কোনো কারণ নেই।